আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমাদের আজকের লাইভ ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে ত্রিভুজের বেসিক আলোচনা প্লাস পরিমিতি। আজকের পর্বটি হচ্ছে তৃতীয় পর্ব। আমরা এর পূর্বে আরও দুটি পর্ব সম্পন্ন করেছি ত্রিভুজের উপর। আজকের লাইভ ক্লাসে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই যে বিগত 3টি ক্লাস আমরা কন্টিনিউ করেছি সেটা অবশ্যই দেখে নেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা বেসিক আলোচনা কমপ্লিট করব, দেন আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা সরাসরি মূল আলোচনায় অর্থাৎ পরিমিতির আলোচনাতে প্রবেশ করব। এই কারণে আমি আবারও অনুরোধ করব, বিশেষ করে যারা প্রথম দিকের ক্লাসগুলি করেননি তারা অবশ্যই ক্লাসগুলো করে নেবেন। এই কারণেই করে নিতে হবে যাতে করে আমরা যখন পরিমিতি সংক্রান্ত আলোচনায় প্রবেশ করব ওই সময়টাতে যাতে করে আপনার বেসিক নিয়ে কোনো সমস্যা না থাকে। আর রমজানে আমরা যে আমাদের ক্লাস রুটিনটি একটু পরিবর্তন এনেছি। আপনারা জানেন যে এখন থেকে রমজানের সময়টিতে আমরা ঠিক সকাল 11:30টার দিকে আমরা নিয়মিতভাবে ক্লাস কন্টিনিউ করব। এই জন্য দেখা যাচ্ছে যে আপনারা ঠিক এই সময়টিতে ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওগুলি যেহেতু ডিলিট করা হচ্ছে না, সো আপনারা চাইলে পরবর্তীতেও ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর আজকের ক্লাসে ইতিমধ্যে যারা জয়েন করেছেন সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন, যাতে করে নতুন যে সকল শিক্ষার্থী বন্ধুগণ আছেন তাদের লাইভটিতে যুক্ত হওয়ার সুযোগ হয়। ওকে। আর আমাদের আজকের লাইভ ক্লাসটিও যথারীতি আমাদের ইউটিউব এবং ফেসবুক উভয় জায়গা থেকে সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও লাইভটি দেখতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিওস পেতে হলে আমাদের আজকের পোস্টে এখানে ইউটিউব চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে। আপনারা দয়া করে সেই লিঙ্কে গিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি আরও নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনি পেয়ে যান। ওকে। তো আজকের লাইভ ক্লাসটিতে যারা জয়েন করেছেন অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আজকের লাইভ ক্লাসটিতে কে কোথা থেকে জয়েন করেছেন দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। আপনার জেলা অথবা উপজেলা অথবা বাংলাদেশ যে কোনো রিমোট এরিয়া অথবা আপনি যে বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে জয়েন করেছেন দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। মিতু চক্রবর্তী, সাইফুল ইসলাম, সাইফুল, একইভাবে প্রান্ত ভাই, নুসরাত জাহান, নাইম ভাই, মেহেদি হাসান। ওকে। একইভাবে সাজিয়া আফরিন প্রীতি ময়মনসিং থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ। বেলার শেষে বসন্ত জয়েন করেছেন জামালপুর থেকে, ওকে থ্যাংক ইউ। একইভাবে আয়শা আক্তার সালাম দিয়েছেন, ওকে। শাকলি রানা ঢাকা থেকে জয়েন করেছেন, আব্দুল মমিন রংপুর থেকে জয়েন করেছেন, সাইফুল ইসলাম শেরপুর থেকে জয়েন করেছেন, মোহাম্মদ রিয়াজ মিরপুর 2 ঢাকা থেকে জয়েন করেছেন। ওকে। ওকে, স্টোরি হোম নাটোর থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ। একইভাবে মেহেদি হাসান কুমিল্লা থেকে জয়েন করেছেন। ওকে, তাহলে আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব, বিশেষ করে দেখা যাচ্ছে বিগত আলোচনা যে জায়গাটি রেখেছিলাম ঠিক ওই জায়গা থেকে আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই। ওকে। আজকের আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটু বলবো, সেটি হচ্ছে যে আপনারা যদি আলোচনায় কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার। আর সবসময় মনে রাখবেন যে একটি আলোচনা তখনই আসলেই খুব চমৎকারভাবে উপস্থাপন করা শিক্ষার্থী বান্ধব করা সম্ভব যখন আমরা
পরস্পরের প্রতি আন্তরিক হবো এবং যখন কোনো কিছু না বুঝবো তখন বিষয়গুলি নিয়ে খোলামেলা কথা বলবো। ওকে, তো যাই হোক, আমরা অনেক সময় নিয়ে ফেললাম, এবার আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। ওকে, আপনারা জানেন যে আমরা গত ক্লাসটিতে কোন ভেদে ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা আজকের আলোচনায় আমরা বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ নিয়ে কথা বলবো এবং পাশাপাশি আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। দেখা যাক আমাদের আলোচনা আমাদের নির্ধারিত সময়ের ভিতরে আমরা কতটুকু এগিয়ে নিতে পারি। ওকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা শুরুতেই বাহুভেদের ত্রিভুজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি, অর্থাৎ বাহুভেদের ত্রিভুজের। ওকে, দেখেন আমাদের এই জায়গাটায় আপনারা জানেন যে আমরা বাহুভেদের ত্রিভুজকে তিনটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ এবং হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই তিন ভাগে আমরা ভাগ করে থাকি। আমরা শুরুতেই সমবাহু ত্রিভুজ নিয়ে কথা বলবো। সমবাহু ত্রিভুজের সবচেয়ে ক্যারেক্টারটা হচ্ছে যে এর তিনটা বাহুই কি থাকবে, আমাদের সমান থাকবে। তিনটা বাহুই কি থাকবে, সমান থাকবে। ওকে, হয়তো আমার অঙ্কনটা ঠিক হয় না, আমরা এই পাশে যে অঙ্কনটা রয়েছে এটি নিয়েই আমরা কথা বলবো। ওকে, সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান থাকবে, যেমন এখানে দেখুন এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা, এখানে তিনটা বাহুই হচ্ছে পরস্পর সমান। অর্থাৎ যখন কোনো ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান হবে তখন ধরে নিতে হবে ওই ত্রিভুজটি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের যখন তিনটা বাহু সমান হবে তখন আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এখানে বেশ কিছু ঘটনা ঘটবে। ঘটনাগুলির অন্যতম হচ্ছে সেটি হচ্ছে, যেমন আমার যখন তিনটা বাহু সমান হচ্ছে তখন আমার এই তিনটা যে বিপরীত কোণ আছে এই বিপরীত কোণ তিনটাও সমান হবে, রাইট? আর যখন বিপরীত কোণ তিনটা সমান হবে তখন স্বাভাবিকভাবে বাহু তিনটা সমান, তার মানে বাহু তিনটা সমান, বিপরীত কোণ তিনটা সমান। একইভাবে আমরা যদি এখানে যদি এই কাজ আমরা যদি সরাসরি যদি মধ্যমা আঁকি, যে এখানে মধ্যবিন্দু এবং শীর্ষবিন্দু যোগ করে যদি মধ্যমা আঁকি, এরকম আমাদের তিনটা মধ্যমা যদি আমরা আঁকি, মনে রাখতে হবে এই তিনটা মধ্যমাও পরস্পরে কি হবে, আমার সমান হবে। এই তিনটা মধ্যমাও আমার পরস্পরে সমান হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা পেলাম যে তিনটা কোণ সমান, তিনটা বাহু সমান, তিনটা মধ্যমা সমান। ওকে, আমি আবারও বলছি, তিনটা কোণ সমান, তিনটা বাহু সমান, একইভাবে এই তিনটা মধ্যমাও সমান। ওকে, তাহলে লক্ষ্য করে দেখুন যে একইভাবে এই যে আমরা যদি এর উপর তিনটা লম্বত্রয় আঁকি, আমরা গত ক্লাসে এটি দেখিয়েছিলাম, তাহলে ওই তিনটা লম্বত্রয় আমাদের কি হবে, সমান হবে। ওকে, এখন এখানে মজার একটা বিষয় হচ্ছে আমরা গত ক্লাসটিতে বিশেষ করে একটা বিষয় বলেছিলাম যে আমরা চারটি কেন্দ্র নিয়ে কথা বলেছিলাম। এর ভিতর আমাদের অন্তকেন্দ্র ছিল, অন্তকেন্দ্র, তারপর আমাদের দেখা যাচ্ছে পরিকেন্দ্র। ওকে, আমাদের কি ছিল, পরিকেন্দ্র ছিল। একইভাবে দেখা যাচ্ছে যে আমাদের এক লম্ব কেন্দ্র, আমাদের আরো একটি ছিল ভর কেন্দ্র। তো যাই হোক, এই তিনটি কেন্দ্রের ক্ষেত্রে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ব কেন্দ্র, বিশেষ করে এই ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটা কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করবে। আপনারা দেখেন যে এই, আমি আবারও বলছি যে অন্তকেন্দ্র অর্থাৎ ওই যে আপনার কোণকে সমদ্বিখণ্ডিত করে যে আমরা কেন্দ্রটা পাই, তারপর পরিকেন্দ্র পরিধিকে সমদ্বিখণ্ডিত করে যেটা, মানে এই বাহু তিনটা সমদ্বিখণ্ডিত করে যেটা পাই। লম্ব কেন্দ্র, এটাও আপনারা জানেন। এই তিনটা কেন্দ্র একটা বিন্দুতেই অবস্থান করবে, এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি ক্যারেক্টার। ওকে, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনি যদি একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে, ধরেন সাপোজ ধরেন এই বাহুটার দৈর্ঘ্য আপনার জানা আছে। ওকে,
ধরেন এ জানা আছে, তাহলে আপনি এর ক্ষেত্রফল বের করতে পারবেন। এর ক্ষেত্রফল আপনি কি করতে পারবেন? বের করতে পারবেন। কারণ আমরা জানি √3/4 এ স্কোয়ার, অর্থাৎ জাস্ট একটা বাহুর দৈর্ঘ্য যদি আপনার জানা থাকে তাহলে ক্ষেত্রফল বের করতে পারবেন। আমরা ইনশাল্লাহ আগামী যে পরিমিতির আলোচনায় যাব তখন আমাদের ক্ষেত্রফলের সূত্রগুলি সম্পর্কে জানবো, যে কোন ত্রিভুজের ক্ষেত্রে কোন ক্ষেত্রফলের সূত্রটি ব্যবহার করব। এবং আমি ক্ষেত্রফলের সূত্রগুলি বর্তমান আলোচনায় আমি যুক্ত করিনি, কারণ হচ্ছে যখন আমরা পরিমিতি নিয়ে কথা বলবো তখন একসাথে সবকটা ক্ষেত্রফলের বিভিন্ন দিক উপদিক নিয়ে আমরা কথা বলবো, যাতে করে সেগুলি খুব সহজেই মুখস্থ রাখা যায়। ওকে, তাহলে আমি যে কথাটা বললাম যে যদি সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য আপনি জানেন, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি ওই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আপনি কি করতে পারবেন? আপনি ওই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। ওকে, একইভাবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় একটু খেয়াল করে দেখেন, সমবাহু ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমি যদি আপনাদের এই আইডিয়াটা দেখাই, ওকে, ধরেন আমি সমবাহু ত্রিভুজের যে কোনো মধ্যমা ধরি, আমি যদি এই মধ্যমাটাই আমি চিন্তা করি, এই মধ্যমাটাই যদি আমি চিন্তা করি, তাহলে দেখেন, সরি, আপনারা ধরে নেন যে ঠিক মাঝখান বরাবর রয়েছে। ওকে, আমরা যদি এইকে চিন্তা করি, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে এই ত্রিভুজটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে সর্বসম ত্রিভুজটা কি মূলত। আমি আবারও বলছি যে সর্বসম ত্রিভুজটা কি মূলত, এ নিয়ে আমি আজকের আলোচনার শেষের দিকে কথা বলবো, যে সর্বসম ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ, এগুলি নিয়ে আজকের আলোচনার শেষের দিকে আমরা কথা বলবো। ওকে, আপাতত শুধু মাথায় রাখেন, তাহলে এই ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। আমি যদি এটা দিয়ে দুটো ভাগ করি তাহলে এই দুটো সর্বসম হবে। ওকে, এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটা কোণ সমান হওয়া মানে হচ্ছে 180 ডিগ্রিকে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে প্রত্যেকটা 60 ডিগ্রি হবে। এবং প্রত্যেকটা 60 ডিগ্রি মানে কি? এখানে প্রত্যেকটা সূক্ষ্ম কোণ হবে। ওকে, প্রত্যেকটা 60 ডিগ্রি কোণ হবে এবং প্রত্যেকটি কি হবে? সূক্ষ্ম কোণ হবে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বেসিক ক্যারেক্টার। ওকে, তাহলে এখানে আমরা এই তথ্যগুলি আমরা একটু মাথায় রাখবো। আর লাস্ট আরও একটি তথ্য আছে, সমবাহু ত্রিভুজের মধ্যমা একটি কোণ ও তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এই বিষয়টা আমাদের একটু বোঝা উচিত, যে একটা কোণ, ধরেন আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকতেছি, ধরেন একটু এদিক সেদিক হলেও ধরে নেবেন এটা সমবাহু ত্রিভুজ। ওকে, এই একটা সমবাহু ত্রিভুজে একটা মধ্যমা যদি আমি আঁকি, এই মধ্যমাটা আমার দেখা যাচ্ছে কি করবে? এই মধ্যমাটা যে কাজটা করবে সেটা হচ্ছে আমার একটা কোণকে, এই যে কোণটা আছে এই কোণটাকে সে সমান দুভাগে ভাগ করছে, অর্থাৎ এটা 60 ডিগ্রিতে, এখানে এর মান হচ্ছে 30, এখানে এই মানটা হচ্ছে 30, অর্থাৎ দুটো মানে অর্থাৎ 30 দুটো মানে এই সমান অংশে তারা বিভক্ত করেছে কে? এই মধ্যমাটা। এখন একইভাবে এই যে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা। ওকে, এবং এই বিপরীত বাহুকে সে সমান দুটি অংশে ভাগ করেছে, এই কথাটাই এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের মধ্যমা একটি কোণ ও তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এই হচ্ছে আমাদের মূলত বেসিক তথ্য। ওকে, এবার আমরা একটু সামনে এগোবো, বেশ কিছু কোশ্চেন দেখব। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এই সবাই দ্রুত আনসার দিয়ে এই মানে আমাদের আজকে বর্তমান আলোচনাটুকু আসলে কতটুকু বুঝতে পেরেছেন সেইটুকু একটু জানাবেন ইনশাআল্লাহ। ওকে, আপনারা সরাসরি 80 নম্বর প্রশ্নটি দেখুন। 80 নম্বর প্রশ্নের জবাবটি কি হবে? খুব দ্রুত একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে 80 নম্বরের উত্তরটি কি হবে। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় সেগুলি কি হবে? এখানে আমি আরেকটি বিষয় একটু বলে রাখি, এই আলোচনাটুকু যাই হোক, আপনারা একটু কমেন্টে একটু দ্রুত বলে দিন যে উত্তরটা কি হবে। খুব দ্রুত একটু কমেন্টে বলে দিন, আমি বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ।
ওকে। এখানে বেলার শেষে বসন্ত বলেছেন যে সমবাহু ত্রিভুজ এবং মেহেদী হাসান এই বলেছেন, হৃদয় গাজী এই বলেছেন। ওকে, আ প্রত্যেকেই উত্তর এ দিয়েছেন। হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা টোটাল বিষয়টা একটু লক্ষ্য করব। ওকে। দেখেন, এখানে আপনারা ইতিমধ্যে সঠিক উত্তর দিয়েছেন যে এখানে উত্তরটি কি হবে। অর্থাৎ আপনারা বলেছেন যেটি, সেটি হচ্ছে যে এখানে সমবাহু ত্রিভুজের যদি বাহুগুলো মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে ৪ টি ত্রিভুজ উৎপন্ন হয় সেগুলিই হবে সমবাহু ত্রিভুজ। কথা সত্য। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা এই চিত্রটার দিকে একটু ভালো করে খেয়াল করব। এখানে দেখেন যে আমরা এই যে এটা একটি মধ্যবিন্দু, এটি একটি মধ্যবিন্দু এবং এটি একটি মধ্যবিন্দু। আমরা এদেরকে যোগ করেছি। এখান থেকে এখানে যোগ করেছি, এখান থেকে এখানে যোগ করেছি এবং এখান থেকে এই ৩ টা মধ্যবিন্দু আমরা যোগ করেছি। ফলে আমাদের এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আ একইভাবে দেখা যাচ্ছে যে আমাদের এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। অর্থাৎ এই যে আমরা ৪ টা ত্রিভুজ পেলাম, এই ৪ টা ত্রিভুজও আবার কি পরস্পরে কি সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান, এই বাহু, এই বাহু এবং এই বাহু সমান। একইভাবে এই ৩ টা বাহু সমান, একইভাবে এই ৩ টা বাহু সমান। ওকে? আপনাদের উত্তর সঠিক হয়েছে। এবার আপনারা একটু সামনের দিকে এগোবেন। এখানে এই প্রশ্নটা একটু দেখেন যে ৮১ নম্বর প্রশ্নটি খুব দ্রুত একটু কমেন্টে উত্তর জানাবেন। ত্রিভুজের ৩ টি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোনো কোণের পরিমাণ কত হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানান যে উত্তর কত হবে। খুব দ্রুত কমেন্টে জানান প্লিজ। ত্রিভুজের ৩ টি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোনো কোণের পরিমাণ কত হবে? খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, অলরেডি উত্তর চলে আসছে। সবাই সঠিক উত্তর লিখেছেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যদি এখানে ৩ টি মধ্যমা যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের এর যে কোনো একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হবে। কেন 60 ডিগ্রি হবে এটা আপনারা জানেন। কারণ হচ্ছে যে ৩ টা কোণই সমান, আর ৩ টা কোণই যেহেতু সমান তার মানে প্রত্যেকটা কি হবে 60 ডিগ্রি হবে। ৩ × ৬ = ১৮ অর্থাৎ ১৮০ ডিগ্রি। ওকে? তাহলে একইভাবে আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, এটা আপনারা পারবেন। আমি কিছু প্রশ্ন পাস করে যাব যাতে করে আমাদের একটু সময় সেভ হয়। ওকে? এবার এই ৮৩ নম্বর প্রশ্নটা যদি খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের পরিমাণ কত হবে? অর্থাৎ এই যে দেখুন, এটি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যেটার একটা বাহুকে বর্ধিত করা হয়েছে। এখন আপনার এই বাহুটা এই কোণটা 60, এটা 60। আপনারা জানেন যে এই দুটো সন্নিহিত কোণ। একইভাবে এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা হচ্ছে বিপরীত অন্তস্থ, এটা হচ্ছে অন্তস্থ কোণ অর্থাৎ অন্তস্থ সন্নিহিত কোণ। তাহলে এখানে যদি এটি 60 ডিগ্রি হয়, স্বাভাবিকভাবে ১০০, এটি টোটালটা হচ্ছে ১৮০, তার মানে এটি হবে ১২০ ডিগ্রি। তার মানে সমবাহু ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের পরিমাণ সবসময় হবে ১২০। এবার আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, পরের প্রশ্নটাতে কি বলা হয়েছে? বল এখানে বলা হচ্ছে যে এখানে আ ওকে, অর্থাৎ এবিসি ত্রিভুজের সমবাহু ত্রিভুজে বিসি বাহুর মধ্যমা এডি হলে বিএডি এর মান কত? ওকে, বিএডি এর মান কত দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এবিসি সমবাহু ত্রিভুজে বিসি বাহুর মধ্যমা এডি হলে তাহলে বিএডি এর মান কত হবে? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে উত্তরটি কত হবে। ওকে?
অর্থাৎ 84 নম্বর দ্রুত একটু উত্তরটা জানিয়ে দিন, উত্তর কত হবে? ওকে, ইতিমধ্যে উত্তর চলে আসছে। থ্যাংক ইউ। এখন পর্যন্ত সঠিক উত্তর চলে আসছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের ব্যাপারে যদি আপনি খেয়াল করে দেখেন যে এখানে কি বলা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করুন। সেটি হচ্ছে এবিসি সমবাহু ত্রিভুজে বিসি বাহুর মধ্যমা এডি হলে, আমি যদি ত্রিভুজটা ভালো করে আঁকি, সরি একটু জাস্ট মিনিট, আমি একটু সেটিংসটা একটু চেঞ্জ করে নেই, কারণ ওকে এখানে তাহলে যেটি বলা হচ্ছে খেয়াল করে দেখুন যে এই জায়গাটায় ওকে এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এবিসি ত্রিভুজ সমবাহু ত্রিভুজে বিসি বাহুর মধ্যমা এডি হলে বিএডির মান কত। আপনি এই ধরনের কাজে যে কাজটা করবেন, শুরুতেই আপনি একটা ত্রিভুজ এঁকে নেবেন, এটা হচ্ছে আপনার কাজ। শুরুতেই একটা ত্রিভুজ এঁকে নেবেন এবং ত্রিভুজের যে কোনো সমস্যার সমাধানে এই কাজটা সবার আগে করবেন। তারপর এটা নামকরণ করে ফেলেন। নামকরণ কি? একটা বলছে এ, আরেকটা হচ্ছে কি বি, আরেকটা সি, এভাবে নামকরণ করে ফেলবেন। তারপর বিসি বাহুর মধ্যমা, তার মানে এই বাহুর মধ্যমা আপনি এঁকে ফেলেন। তাহলে মধ্যমাটা যদি আপনি আঁকেন, আমার আঁকাটাকে এত আপনারা সিরিয়াসলি নেবেন না, কারণ হচ্ছে যে আমি অবশ্যই এই মানে সরাসরি হাতে আঁকার সাথে এই গ্রাফিক্স খুব একটা অভ্যস্ত না। ওকে দেখুন, তাহলে এই যে আমার এটি কি হলো, এই এডি আমার একটা মধ্যমা হলো। এখন এডি মধ্যমা যদি হয় তাহলে বিএডি এর মান কত, তার মানে বিএডি এর মান কত? কথাটা ক্লিয়ার? এই কোনটার কথা বলছে? আর আমরা এই টোটালটাই জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এখানে যেহেতু সমবাহু উল্লেখ করা আছে সেটা হচ্ছে 60, তাহলে এইটুকুর মান কত হবে? 30। এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ঠিক পরবর্তী পেজে চলে যাব। এখানে আমাদের 85 নম্বর ম্যাথটা দেখেন। 85 নম্বরে কি বলা হচ্ছে? 85 নম্বরে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজে তিনটি কোণের মান কত হবে। আমরা জানি 60 60 60। তারপর 86 নম্বরে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহু অসমান, দুটি বাহু সমান, নাকি প্রতিটি বাহু সমান। এক্ষেত্রে আপনারা জানেন যে এখানে আমাদের প্রতিটি বাহুই কি হবে? সমান হবে। আপনি 87 নম্বর প্রশ্নটি দেখুন, একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে তাকে কি ত্রিভুজ বলা হয়? দেখেন, পরস্পর তিনটা কোণ পরস্পর সমান হওয়া মানে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান মানেই হচ্ছে এটি সমবাহু ত্রিভুজ। এবার এই প্রবলেমটি আমরা একটু দেখব। এই প্রবলেমটিতে বলা হচ্ছে এবিসি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ। দেখেন, ওরা যা বলবে এইটুকু আগে মাথায় নেবেন, এটি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। ব্যাস আপনি একটা সমবাহু ত্রিভুজ আগে এঁকে নেবেন। তারপর ওহা এ বি ও এসি বাহুকে বর্ধিত করলে, আপনি এ বি ও এসি বাহুটাকে দ্রুত বর্ধিত করে নেন। বর্ধিত করলে উৎপন্ন যে দুটি কোণ উৎপন্ন হবে, এই কোণ দয়ের সমষ্টি কত হবে? খুব দ্রুত দ্রুত একটু কমেন্টে জানান যে এটার উত্তর কত হবে। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এটার উত্তর কত হবে, খুব দ্রুত কমেন্টে জানান। ওকে ওকে ইতিমধ্যে যারা উত্তর করেছেন, সঠিক উত্তর করেছেন, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আমি যদি বিষয়টি নিয়ে একটু কথা বলি তাহলে কি হবে?
খেয়াল করে দেখুন যে আমি আসলে বেসিকের জন্য এই কথাগুলি বলছি, আসলে আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলি বলছি, বিষয়টা এমন না। যেহেতু বেসিক আলোচনা, এই কারণেই কথাটা বলছি। আপনারা যেভাবে কাজটা করবেন, পরীক্ষার প্রশ্নপত্রে আগে কি করে নেবেন, সমবাহু ত্রিভুজটা এঁকে নেবেন। তারপর আপনি যেদিকে আঁকেন, ধরেন একটা বাহু বর্ধিত করলেন, আরেকটা বাহু আপনি কি করলেন, বর্ধিত করলেন। এরপর আপনি যেহেতু জানেন যে এটি কি 60 ডিগ্রি, এটিও কি 60 ডিগ্রি, স্বাভাবিকভাবে যদি আপনি মনে মনে করতে পারেন তাহলে আরো ভালো। যে এটা যদি চিত্রটা মনে মনে আঁকতে পারেন যে এটা হবে, তার মানে কি 120 120 240, অর্থাৎ সমবাহু ত্রিভুজ থেকে আমাদের এই টাইপের কোশ্চেন্স আসতে পারে। তো আশা করি এই রিলেটেড কোশ্চেন যদি আসে তাহলে ইনশাল্লাহ অবশ্যই উত্তর করতে পারবেন। এবার আমরা একটু সামনে চলে যাব, অর্থাৎ আমরা এবার কথা বলবো সমবাহু ত্রিভুজ নিয়ে। ওকে, আমরা এবার কথা বলবো কি নিয়ে, সমবাহু ত্রিভুজ নিয়ে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করে দেখুন যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজটা মূলত কি, সমদ্বিবাহু ত্রিভুজটি আমাদের বেশ গুরুত্বপূর্ণ একটি ত্রিভুজ, কারণ এখানে এর উপরেও আমাদের কিছু আইডিয়া পরবর্তীতে দরকার হবে। সমবাহু ত্রিভুজ দেখুন, এখানে সমদ্বিবাহু, সমদ্বি মানে হচ্ছে সমান দুটি বাহু, অর্থাৎ সমান দুটি বাহু যদি যে ত্রিভুজে থাকবে সেটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেমন এখানে এই ত্রিভুজটাকে যদি লক্ষ্য করি, এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে কি এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু যদি সমান হয়, আমরা জানি তার বিপরীত কোণ দুটো তাহলে কি হবে, সমান হবে। অর্থাৎ এই দুটো বাহু সমান মানে তার বিপরীত কোণ দুটি সমান। আর এই বিপরীত কোণটা কোথায়, এই যে বাহুটা দেখতেছেন এটি কিন্তু ভূমি সংলগ্ন বাহু, এটি কি ভূমি সংলগ্ন বাহু। তার মানে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই যে সমান সমান কোণ দুটি অবশ্যই ভূমি সংলগ্ন হবে। তার মানে কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান। এবং এই যে সমবাহু ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এখানে এই সমদ্বিবাহু ত্রিভুজের একটা সাধারণ বিন্দু আছে। যেমন এই ত্রিভুজটাকে এখানে এবং এই ত্রিভুজ এবি, সরি এসি বাহু এবং এবি বাহু, এরা এই বিন্দুতে মিলিত হয়েছে। এ বিন্দুতে মিলিত হয়েছে, এটি হচ্ছে এবি এবং এসি বাহু। এবি এবং এসি বাহু এই দুটো বাহুর কি কমন বিন্দু। ওকে, এই দুটো বাহুর এটি কি কমন বিন্দু। এই কমন বিন্দুটাকে যে বিন্দুতে মিলিত হয়েছে এই জায়গায় একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণকে শীর্ষকোণ বলে, অথবা আমরা জানি একে কি বলা হয়, শিরোকোণ বলা হয়। একে কি বলা হয়, শিরোকোণ। প্রথমত হচ্ছে এটিকে আমরা শীর্ষকোণও বলতে পারি, একে আমরা কি বলতে পারি, শিরোকোণ বলতে পারি। এখন এই শিরোকোণটা কিন্তু আমাদের বেশ গুরুত্বপূর্ণ। ওকে, একইভাবে দেখেন আমরা এই দুটো কোণকে তাহলে কি কোণ করে বলবো, ভূমির সাথে এই কোণ দুটি হয় এদেরকে আমরা ভূমিকোণ বলবো। কথাটা ক্লিয়ার? এখন আমাদের এখানে কিছু বৈশিষ্ট্য যেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যেটা অলরেডি বলেছি যে এখানে দুটি বাহু সমান, তার মানে আলটিমেট এই ত্রিভুজের দুটি কোণ সমান। ওকে, একইভাবে আমরা যদি লক্ষ্য করি যে এখানে ধরেন এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি একটা লম্ব আঁকি, ধরেন এর উপর যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে মজার ব্যাপার হচ্ছে এই লম্বটা এই ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে। ভূমিকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। ওকে, ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমি যদি এর উপর মানে প্রথমত হচ্ছে এটা একই সাথে এটিকে আমরা মধ্যমা বলবো। ওকে, মধ্যমা। আর এখানে দেখা যাচ্ছে এই মধ্যমাটাই দেখা যাচ্ছে এই বাহুর উপর লম্ব আকারে পড়বে। কথাটা ক্লিয়ার? তার মানে যদি সমদ্বিবাহু ত্রিভুজে আপনি একটা লম্ব আঁকেন, সরি আমি যদি বলি মধ্যমা আঁকেন, তাহলে এই ভূমিটিকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটি 5 সেন্টিমিটার হবে, এটি 5 সেন্টিমিটার হবে। আর আরেকটা তথ্য আমরা একটু বলে নিই, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজকে সমান দুটি ভাগে ভাগ করে, সমান দুই অংশে ভাগ করে। এটি কিন্তু সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে এই কথাটা সত্য। ওকে, সমান অংশে বিভক্ত করে, অর্থাৎ এই পাশে ক্ষেত্রফল আর এই পাশের ক্ষেত্রফল সবসময় কি হবে, সব সময় সমান হবে। কথাটা ক্লিয়ার?
এখন তাহলে এখানে আমরা দুটো বাহু সমান পেলাম, দুটো কোণ সমান পেলাম। তাহলে এদের উপর যদি আমি বেশ করে দুটো মধ্যমাও তাহলে আমাদের সমান হবে, কারণ পূর্বে আমরা সমবাহু ত্রিভুজে তিনটা মধ্যমা সমান পেয়েছিলাম, কারণ তিনটা কোণ সমান ছিল। তাহলে দুটো কোণ সমান থাকলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাহলে নিশ্চিতভাবে দুটো মধ্যমা আমার কি হবে, সরি, ওকে, এই মধ্যমাটা এবং এই মধ্যমাটা আমাদের কি হবে, পরস্পর সমান হবে। তার মানে আমরা দুটি মধ্যমা সমান পেলাম। ওকে, এখন এর উপর বেশ চমৎকার কিছু প্রশ্ন আসে, আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি সামনে আগাবো। আর একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে আপনি যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনি যদি একটা বাহুকে বর্ধিত করেন, সেই ক্ষেত্রে নিশ্চিত থাকেন যে এই ক্ষেত্রে এই যে বহিস্থ যে কোণটা উৎপন্ন হবে, এটি সবসময় কি হবে, স্থূলকোণ হবে। এটি সবসময় কি হবে, স্থূলকোণ হবে। কথাটা ক্লিয়ার? এটি সবসময় স্থূলকোণ হবে। তাহলে এই কয়টা আইডিয়ার উপরই বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসছে, আমরা একটু আলোচনার মানে প্রশ্নের দিকে যাব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর একটু জটপটে দিয়ে ফেলুন, যে ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে শিরোকোণের সমদ্বিখণ্ডিত রেখা, এটা তো আপনারা বুঝতে পারছেন। শিরোকোণের সমদ্বিখণ্ডিত রেখা মানে হচ্ছে, আমি যদি ধরেন সমকোণ আঁকি, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, তাহলে এই যে শিরোকোণটা আপনি দেখতে পাচ্ছেন, এই শিরোকোণের যে সমদ্বিখণ্ডক, সেটি হচ্ছে এই ভূমি রেখাকে সমদ্বিখণ্ডিত করবে। এখানে আমি আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটু আগে বলেছি এটাকে মধ্যমা বলেছি, এটাকে কি বলেছি, মধ্যমা বলেছি। মধ্যমা বলেছি, দ্যাট মিন্স দেখা যাচ্ছে এই একটা মধ্যমা এই বাহুকে সমান দুটি অংশে ভাগ করে। ওকে, এখন এই মধ্যমা একই সাথে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ওই শিরোকোণকেও সমদ্বিখণ্ডিত করবে, শিরোকোণকেও কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। এই তথ্যটাও আপনারা মাথায় রাখবেন। তার মানে ত্রিভুজের শিরোকোণ তো বুঝতে পারছেন, শিরোকোণ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর যে বিন্দুতে মিলিত হয়, ওই সমান দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয়, এটিকে শিরোকোণ বলে। তার মানে এই ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডিত রেখা, তাহলে এই একইভাবে, তাহলে ওটা একইভাবে কি মধ্যমা, তাহলে এটা এই ভূমিকে কি করবে, সমদ্বিখণ্ডিত যদি করে, তাহলে বুঝতে হবে এটি কি ত্রিভুজ, এটি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে আমরা এটার উত্তর পেলাম, এর কোনোটি নয়, কারণ এখানে আমাদের সঠিক উত্তরটা দেওয়া হয়। তারপর আমাদের এখানে 90 নম্বর যে কথাটা বলছে, 90 নম্বরে আমাদেরকে বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে, দেখেন এখানে কি বলছে, কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করলে, অর্থাৎ আমরা যদি এটিকেই দেখি, এটিকে বর্ধিত করলাম। ওকে, কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করলে, ওকে, ধরেন এইদিকে আমি বর্ধিত করলাম, উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে, এই যে বহিস্থ কোণটা আছে, এই দুটো যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজটি কি হবে। দেখেন এখানে কৌশলে প্রশ্নটা করা হয়েছে। প্রশ্নটা কেন কৌশলে করা হয়েছে খেয়াল করে দেখেন, যে এখানে এই কোণ দুটো সমান, যে অন্তস্থ কোণ দুটি সমান, এই কোণ দুটি যদি সমান হয়, ধরেন এটি হচ্ছে, আমি যদি ধরে নিই 45, তাহলে স্বাভাবিকভাবে এটিও 45 হবে। এখন আমার এই যে বাহুটা, এর উপর তো আমার 180 ডিগ্রি, 180 ডিগ্রি যেহেতু, আমি যদি তাহলে এটা কি হচ্ছে, আমার 135 হচ্ছে, 135 হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে এটাও 35 হচ্ছে। তার মানে কি, বহিস্থ কোণ দুটো সমান হওয়ার অর্থ হচ্ছে ভিতরে কোণ দুটি সমান হওয়া, আর ভিতরে দুটি কোণ সমান হওয়ার অর্থ হচ্ছে এর মধ্যমা দুটি মধ্যমা সমান, আর দ্যাট মিন্স এটি হচ্ছে আমাদের কি, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ, এই হচ্ছে মূলত ফ্যাক্টটা। আপনি ভাষাটা যত সহজে বুঝতে পারবেন, তত দ্রুত এই ধরনের কোশ্চেনটাকে গেস করতে পারবেন। ওকে, আমরা তাহলে একটু পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরটি হচ্ছে কি, সমদ্বিবাহু, অর্থাৎ খ নাম্বার উত্তর হবে। এবার আপনাদেরকে এই প্রশ্নটার উত্তর দিতে বলবো,
একটু দ্রুত প্রশ্নের উত্তরটা দিয়ে দিন যে 91 নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। দেখি সবার আগে কি উত্তর লিখতে পারেন। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কি হবে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, অনেকেই সঠিক উত্তর লিখেছেন, ধন্যবাদ। ওকে, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, তাহলে আপনার উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ আমাদের কি স্থূলকোণ। এবার আমরা যদি সামনের দিকে এগোই, এই জায়গায় যদি এগোই, 92 নম্বর কোশ্চেনটিতে কি বলা হচ্ছে। এখানে 92 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে, আমরা 92 নম্বর কোশ্চেনটি দেখব যে এবিসি ত্রিভুজের এ বি সমান এসি, অর্থাৎ এই যে দেখুন দুটো বাহু সমান বলা হচ্ছে। আমি যদি এটাকে চিত্র এঁকে নেই, তাহলে আমি আবারও বলছি, আপনারা চিত্রটাকে একদম মাপকাঠিতে নেবেন না। ওকে, সরি, আমি একটু ছোট্ট একটা কাজ করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা যদি এই কাজটা করি, একটু এদিকে যদি যাই, দেখেন, তাহলে আমাদের চিত্র আঁকাটা একটু সহজ হবে। ওকে, আমি যদি বলি যে এই যে ত্রিভুজটা, এখান থেকে আমি এ পর্যন্ত আঁকলাম এবং এখান থেকে আমি এ পর্যন্ত রাখলাম। ওকে, তাহলে এটা ধরেন আমাদের কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ওকে, ধরুন এই এই হচ্ছে আমাদের কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে বলছে এ বি আর এসি সমান। আমি যদি বলি এ বি এবং সি, এই ত্রিভুজে এ বি, এই এ বি বাহু এবং এসি বাহুটা সমান, আপনি নিশ্চিত করে বুঝতে পারলেন এটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই কোণটা যদি আমার 40 ডিগ্রি হয়, তাহলে আপনি জানেন এই কোণ দুটো সমান, এই কোণ দুটো সমান, তাহলে টোটাল তিনটা কোণের সমষ্টি 180। এখান থেকে আগে 40 বাদ দেন, তাহলে থাকলো কত, 140। তাহলে 140 এখানে যাবে অর্ধেক, এখানে যাবে অর্ধেক, তার মানে এটা হবে 70 ডিগ্রি, এটিও হবে আমার কি 70 ডিগ্রি। এখন আমার বলা হচ্ছে যে বি কোণের মানটা চেয়েছে, এই কোণের মানটা কত, তার মানে কি 70। ওকে, এবার যদি আমরা 93 নম্বর প্রশ্নটা দেখি, 93 নম্বর প্রশ্নে আমাদের উত্তরটা কত হবে, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। 93 নম্বর প্রশ্নে উত্তরটা কত হবে, দ্রুত কমেন্টে জানিয়ে দিন, ঝটপটে উত্তর জানিয়ে দিন। এবিসি ত্রিভুজের এ বি সমান এসি, তাহলে এখানে বি কোণ 40 ডিগ্রি হলে তাহলে এর মান কত হবে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। আপনারা ভুল শুদ্ধ মিলেই উত্তর করতেছেন, তবে অধিকাংশ সঠিক উত্তর করতেছেন। ওকে, একজন বলেছেন 90 নম্বর কেন সমবাহু হবে না, এই সংক্রান্ত আরো একটি কোশ্চেন আমরা একটু সামনে পাবো, তখন এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। তার মানে আপনাদের উত্তর সঠিক হয়েছে। এখানে অধিকাংশ উত্তর করেছেন 100। আসলে আমাদের 100 হবে, কারণ দেখেন এ বি, যদি বি কোণটা আমার এখানে 40 হয়, তাহলে এটিও আমার কি হবে, 40 হবে। আলটিমেট এখানে 80 হয়ে গেল, সরি 80 হয়ে গেল। তাহলে 180 থেকে 80 যদি বাদ দিই তাহলে থাকলো 100, তাহলে এই 100ই হচ্ছে এটা, এই কোণ। তাহলে আমরা একটু সামনে আগাবো। এবার আমরা 94 নম্বর প্রশ্নটা দেখব। 94 নম্বর প্রশ্নে এখানে কি বলা হচ্ছে? 94 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এ বি সি ত্রিভুজে এ কোণ 40, আপনি মনে মনে এটা সেট আপ করে নেন, এ কোণ 40, তাহলে বি কোণ 36, তাহলে বি কোণ এ কোণ যদি আমার কি হয় 40 হয়, তাহলে এ কোণ 40, তাহলে বি কোণ হচ্ছে কত 70। তাহলে আমার এখানে চলে আসতেছে 110। তাহলে 180 থেকে 110 যদি চলে যায় থাকে কত 70। তার মানে ওই যে সি কোণ যেটা ছিল, এই সি কোণটা হচ্ছে 70। তাহলে আপনি জানেন যে বি কোণ আর সি কোণ যদি 70 করে হয় তাহলে এটা কি দুটো কোণ সমান। তাহলে দুটো কোণ সমান অর্থই হচ্ছে এটি কি আমার সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এবার আপনি যদি পরের প্রশ্নটা দেখেন, পরের প্রশ্নটা এখানে কি বলা হচ্ছে? পরের প্রশ্নে বলা হচ্ছে যে 95 নাম্বার, এখানে বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক। দেখেন এখানে শিরোকোণের যে ডেফিনেশনটা, সেটা আপনি যদি পাঠ্য বইগুলি সহ সব জায়গায় খুঁজেন যে শিরোকোণকে আলাদাভাবে আপনার ডেফিনেশন এটাই করা হয়েছে যে দুটি সমান বাহু। খেয়াল করে দেখেন, মানে স্বতন্ত্র ডেফিনেশনটা হচ্ছে দুটি সমান বাহু যে বিন্দুতে গিয়ে কি হবে, মিলিত হবে। দুটো সমান বাহু দুটো সমান বাহু যে বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, এই মিলিত বিন্দুটাকে শিরোকোণ বলা হয়। আপনারা দেখবেন যে এর উপরে একটা প্রমাণও আছে যে কোনো ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয় তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটি প্রমাণ করো। তার মানে হচ্ছে শিরোকোণ বলা হচ্ছে কোনো ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক, শিরোকোণের সমদ্বিখণ্ডক। আর এটি আমার কি সমদ্বিবাহু ত্রিভুজের, আর সমদ্বিবাহু ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক যখন বলা হচ্ছে এবং এটি যখন ভূমির উপর আমার কি হচ্ছে, লম্ব হচ্ছে, তখন সেটা আমার সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। এখন খেয়াল করে দেখেন এই জায়গায় সমবাহু ত্রিভুজের সাথে উত্তরটা দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু খেয়াল করে রাখবেন, সবসময় আপনি মাথায় যেটা রাখবেন সেটা হচ্ছে যে ত্রিভুজের শিরোকোণ যখন উল্লেখ আছে তখন আপনাকে বুঝতে হবে যে এটা সমদ্বিবাহুকেই ইন্ডিকেট করতেছে। এটি কাকে ইন্ডিকেট করতেছে? সমদ্বিবাহুকেই ইন্ডিকেট করতেছে। কারণ আহ, আমাদের স্পেশালি দেখা যাচ্ছে যখন শিরোকোণের ডেফিনেশনটা পড়ি তখন এই জিনিসটা আমাদের ক্লিয়ার যে যখন ত্রিভুজের সমান দুটি বাহু যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটি হচ্ছে আমাদের শিরোকোণ, আর শিরোকোণের সমদ্বিখণ্ডক ভূমির উপর যখন লম্ব হচ্ছে তখন ওই ত্রিভুজকে সমান দুটি অংশে ভাগ করতেছে, আর এটি হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এবার আমাদের পরের প্রশ্নে আমরা একটু যাব। ওকে, আমার এখানে কিছু কোশ্চেন্স আছে যেগুলি আপনারা পারবেন। এবার আপনারা একটু দেখেন 98 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা পাচ্ছেন কিনা, একটু দ্রুত কমেন্টে জানান 98 নম্বর প্রশ্নের উত্তর কত হবে। 98 নম্বর প্রশ্নটা একটু দ্রুত খেয়াল করুন যে এটা পারছেন কিনা। যে এবিসি ত্রিভুজের এ বি সমান এসি, অর্থাৎ যেহেতু দুটো বাহু সমান তার মানে নিশ্চিত করেই বলা যাচ্ছে এটি সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট? যে দুটি কি কোণই এখানে কি বল, দুটি বাহু সমান তার মানে কি এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে আপনারা উত্তর লিখতে থাকুন যে সঠিক উত্তর কি হবে। একদম খাড়া বরাবর হয়ে গেল। ওকে,
এখানে বলা হচ্ছে যে এ বি এবং এসি বাহু দুটো পরস্পর সমান। এখন বিসির সমান্তরাল, আপনি যদি বিসির সমান্তরাল যদি আপনি কি রাখেন, ই এফ রেখা আঁকেন বিসির সমান্তরাল, তাহলে ধরেন বিসির সমান্তরাল আপনি কি আঁকলেন, এখানে ই এফ ই এফ রেখাটা আঁকলেন। ওকে, এটা ই এফ। ওকে, এখন বলা হচ্ছে যে এ বি এবং এসি, দেখেন এ বি এবং এসিকে ই ও এফ বিন্দুতে সেট করেছে, মানে ই এফ রেখাটা কোথায় সেট করেছে, আমাদের ই এবং কি এফ বিন্দুতে সেট করেছে। এখন বলছে যে বি কোণটা যদি আমার, এখানে বি কোণ যদি আমার কত বলা হয়, বি কোণ যদি 48 ডিগ্রি হয়, এই বি কোণটা যদি কি হয় 48 ডিগ্রি হয়, তাহলে আমার কাছে জানতে চাইছে ই এ এফ, ই এ এফ এই কোণটা প্লাস ই এ এফ ই এ এফ ই এই কোণটার এই দুটো কোণের সমষ্টি কত, অর্থাৎ ই এ এফ কোণ অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা অর্থাৎ এ এফ ই কোণ, এই কোণটার যোগফল জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে এই দুটো কোণের সমষ্টি আপনাকে বের করতে হবে। তার মানে প্রথমত আগে দেখতে হবে এটা যেহেতু এই বাহুটা আর মানে এই টোটাল ত্রিভুজের এ বি বাহু এসি বাহু সমান, তার মানে আপনাকে বুঝতে হবে যে এটি যদি 48 ডিগ্রি হয়, স্বাভাবিকভাবে এটিও আমার কি 48 ডিগ্রি, এটিও আমার কি 48 ডিগ্রি। ওকে, এটিও 48 ডিগ্রি। এখন তাহলে এটি যদি 48 ডিগ্রি হয়, আপনাকে শুধু একটা ক্যালকুলেশন করে নিতে হবে যে 48 যোগ 48, এই দুটো আপনাকে একটু যোগ করে নিতে হবে, কারণ হচ্ছে এই দুটোর যোগফল কত, এইটুকু যেমন 8 8 6 অর্থাৎ 8 8 16, 16 হাতের 1, তারও 4 4 কত 4। ওকে, আপনি এটা একটু যোগ করে নেন, তাহলে এখানে 4 4 8 9, তাহলে 180 থেকে যদি এটা বাদ দেন, 180 থেকে যদি আপনি 96 বাদ দেন, তাহলে বোঝাই যাচ্ছে আমাদের এখানে কত থাকবে, 84 থাকবে। তার মানে এটি যদি 48 হয়, এটি 48 হলে তাহলে এটি আমার হয়ে যাচ্ছে কত, 84। তাহলে আমরা এই টোটালটার মাঝে একটার মান পেয়ে গেলাম কত, 84 ডিগ্রি। এখন আমাদের দরকার এটির মান, এটির মান একটা জিনিস মনে রাখবেন যে যদি এই যে ভূমির সমান্তরাল যদি আমরা কে যে রেখাটা রাখবো, এটা একটা জিনিস মনে রাখতে হবে যে এই ত্রিভুজ দুটো, এই 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 ত্রিভুজটা আর এই পুরো ত্রিভুজটা এরা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজ মানে হচ্ছে যেটাকে আমরা সদৃশ ত্রিভুজ বলি, এর মানেটা হচ্ছে এর কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ এই কোণ যদি এটাকে আমি বলি, তাহলে এই কোণ অর্থাৎ ভূমি সংলগ্ন এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। একইভাবে এই কোণ তো এটারও এই কোণ এটা, তার মানে এটাও সমান হয়ে যাচ্ছে। তার মানে কি তিনটা কোণই পরস্পর সমান হলে সেটা সদৃশ ত্রিভুজ হয়। তাহলে সদৃশ কোণী ত্রিভুজের এই যে বিষয়টা, এটা যদি আমরা মাথায় রাখি, তাহলে এই কোণের মানটা এটা যেহেতু সমান, এটাকে আমরা 48 বলবো। 48 বলে তাহলে এই কোণের মানটাও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটোকে যদি আমরা যুক্ত করি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের আস্তে আস্তে কত, 132। এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, একটু দেখুন যে আপনাদের কারো বুঝতে সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্টে জানাতে পারেন প্লিজ। অবশ্যই আপনারা অনেকেই সঠিক উত্তর করে ফেলেছেন, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছেন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আশা করি তাহলে সকলেই বুঝতে পারছেন, কারণ হচ্ছে অধিকাংশ সঠিক উত্তর যেহেতু দিয়েছেন, তার মানে আপনারা প্রত্যেকেই সমস্যাটি পারেন। এবার তাহলে আমরা একটু সামনে এগোবো। ওকে, এবার একটু সামনে এগোবো, আমরা একটু পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। সরি,
আমরা পরের পৃষ্ঠেই চলে আসছি। এখানে লক্ষ্য করুন যে আমরা 99টা পারবো, সো ওটা নিয়ে আমি খুব একটা কথা বলছি না। 100 নম্বর প্রবলেমটি দেখুন যে 100 নম্বর প্রবলেমটিতে কি বলা হয়েছে। 100 নম্বর প্রবলেমটিতে এখানে বলা হয়েছে, খেয়াল করুন যে একটি সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ 55 ডিগ্রি হলে উহার শীর্ষ কোণের পরিমাণ কত। তাহলে ভূমি সংলগ্ন একটা কোণ মানে হচ্ছে কি আরেকটাও 55, তাহলে এই 55 55 যোগ করে 180 থেকে বাদ দেবেন, যা হবে সেটি উত্তর। অর্থাৎ 55 55 যোগ করে 180 থেকে বাদ দিলে সেটি হচ্ছে উত্তর। তাহলে 101 নম্বরও এই টাইপেরই কোশ্চেন যে এ বি আর এসি যদি সমান হয়, দুটো বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এ কোণ, এবারে উপরেরটা দিয়েছে, এই কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে বি কোণ কত হবে। তাহলে 180 থেকে 80 যদি বাদ দেন তাহলে হচ্ছে কত, 100। তাহলে 100-র অর্ধেক হচ্ছে বি কোণ, তার মানে হচ্ছে কত, 50 ডিগ্রি। এবার তাহলে পরের প্রশ্নটাতে চলে যাই আমরা। এখানে এটিও আমরা পারবো, সো আমরা একটু সময় সেভ করি। এটিও আমাদের উত্তর হয়ে যাবে 103 নাম্বারটা। এটিও আমরা আশা করি পারবো ইনশাল্লাহ। এবার আমরা 104 নাম্বারটা যদি দেখি, ঠিক আছে, আপনারা অন্তত এই টাইপের একটা প্রশ্নের উত্তর লেখেন, দেখে আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা। 104 নম্বরটার একটু সঠিক উত্তর দিয়ে দিন, খুব দ্রুত ঝটপটে সঠিক উত্তরটা লিখে ফেলুন। 104 কত হবে? ওকে, অধিকাংশই আপনারা সঠিক উত্তর করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে এবার আমরা 105 নম্বর আপনারা পারবেন, আপনারা নিজেরা একটু চর্চা করে নেবেন। এবার আমরা একটু পরবর্তী ত্রিভুজটাতে চলে যাচ্ছি, যেটি হচ্ছে আমাদের কি বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজের লক্ষ্য করে দেখুন যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার কোনো একটা বাহু সমান না, অর্থাৎ সব বিশৃঙ্খলায় ভর্তি। অর্থাৎ এখানে দেখছেন এই বাহুটা তিনটা বাহুই ভিন্ন ভিন্ন। তার মানে আমরা যখন বাহুর সাথে কোণের সম্পর্ক পড়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত ক্লাসে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম যে কোণ সমান হতে হলে বাহু সমান হতে হবে, আর বাহু যদি সমান না হয় তাহলে কোণও সমান হবে না। কারণ আর কোণ যদি বড় হয় বাহু বড় হবে, বাহু যদি ছোট হয় তাহলে কোণ ছোট হবে। তার মানে কোণের সাথে বাহুর এই একটা সম্পর্ক। তাহলে এখানে যেহেতু একটা বাহু সমান না, তার মানে এখানে একটা কোণও পরস্পরকে সমান না। তবে মনে রাখতে হবে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আমাদের কি মানে একটা কোণ আমাদের কি হবে, স্থূল কোণ হবে। কথাটা ক্লিয়ার? একটা কোণ আমাদের কি হবে, স্থূল কোণ হবে। আর আরেকটি ব্যাপার আমি বলছি একটু, যেমন এখানে খেয়াল করে দেখেন যে বিষমবাহু ত্রিভুজের মধ্যমাত্রই পরস্পর অসমান, এটি স্বাভাবিক। তিনটে বাহু যদি অসমান হয় তাহলে তিনটা কোণ অসমান, তিনটা কোণ অসমান হলে তাহলে একইভাবে মধ্যমা তিনটা অসমান। এবং বিষমবাহু ত্রিভুজে যে কোনো মধ্যমা ত্রিভুজটিকে সমান দুটি সমান ক্ষেত্রফল ত্রিভুজে বিভক্ত করে। আমি এটা একটু আগের আলোচনায় বলেছি যে এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি আপনি মধ্যমা আঁকেন, এটা হয়তো স্পেশালি এখানে বলার কারণ হচ্ছে যে বিষমবাহু ত্রিভুজটা আপনার কাছে দেখতে অস্বাভাবিক মনে হয়। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে যদি মধ্যমা আঁকা হয় তাহলে এই মধ্যমা এই দুটো অংশকে সমান অংশ
ভাগ নাও করতে পারে, চেহারা দেখে এমনটা মনে হতে পারে, কিন্তু আসল সত্য হচ্ছে যে মধ্যমা সবসময় কোনো ত্রিভুজকে সমান দুটি অংশে বিভক্ত করে। এটি আমাদের পরিমিতির সমস্যা সমাধানে লাগবে, এই কারণে আইডিয়াটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজে একটি স্থূলকোণ ও বাকি দুটো সূক্ষ্মকোণ, এটা আমরা বুঝতে পেরেছি, কারণ এটা শুধু মানে এই ক্ষেত্রে না, যখনই কোনো ত্রিভুজে একটা স্থূলকোণ থাকবে তখন বাকি দুটো কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে, নচেত ত্রিভুজ আঁকা সম্ভব না। ওকে, আর এখানে যে কোশ্চেনগুলি এটি পারবেন। বিষমবাহু ত্রিভুজের কি তিনটা কোণে তিনটা বাহুই অসমান, এখানে দেখেন তিনটা কোণ অসমান। এখানে একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন যে তিনটা কোণ অসমান, আবার তিনটা বাহুকে অসমান। দেখুন তো প্রশ্নটা এখানে মানে ডান দিক হয়ে গেল কিনা, একটু খেয়াল করে দেখেন তো যে অপশন আপনার বাহু যদি অসমান হয়, তিনটা বাহু যদি অসমান হয় তাহলে তিনটা কোণও অসমান হবে। তার মানে সেটার দৃষ্টিকোণ থেকে এখানে দুটো অপশনই উত্তর হওয়ার কথা। আমার মনে হয় যে কোথাও কোনো মিস্টেক রয়েছে, প্লিজ। কারণ আমরা জানি পরস্পর বাহুত্রয় যদি আমার অসমান হয় তাহলে কোণগুলোও কি হবে, কোণগুলোও আমার অসমান হবে। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, আপনারা বলুন তো এটা সঠিক উত্তর কি হবে? দেখি কে কি উত্তর লিখলেন। খুব দ্রুত একটু কমেন্টে জানান, আপনাদের অভিমতটা জানান। একশো দুই নম্বর, হ্যাঁ 102 নম্বর নিয়ে কথা বলবো। ওকে, ওকে, আপনারা হয়তো এখানে একটু কারেকশন করে নেবেন যে এখানে আসলে দুটোই সঠিক হবে। হ্যাঁ, অর্থাৎ যেহেতু কোণ এবং বাহু, যেহেতু কোণের সাথে বাহুর সম্পর্ক, আলটিমেট দেখা যাচ্ছে কোণ তিনটা বাহু অসমান হলে কোণগুলোও অসমান হবে। ওকে, তাহলে এখানে এক ভাই বলছিলেন যে এখানে সরাসরি 102 নাম্বারটা। ওকে, দেখেন 102 নম্বর বলা হচ্ছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ কত হবে। এখন আপনাকে এর জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি একটা ত্রিভুজ এঁকে নেন, সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নেন। ওকে, দেখুন ত্রিভুজটা হয়নি। ওকে, আমি ধরে বারবার এর চাইতে ধরে নিচ্ছি যে হ্যাঁ আপনারা বুঝলেই হলো। হ্যাঁ, ওকে, তাহলে এখানে লক্ষ্য করুন যে এই জায়গাটায় এখানে বলা হচ্ছে একটা ত্রিভুজ যদি 50 ডিগ্রি হয়, আপনি জানেন না কোনটা, আপনি এটাই ধরেন। আপনি জানেন না, হয়তো আপনি বলতে পারেন যে আমি উপরেরটা ধরলে আপনি ধরে নেবেন যে আমি ধরেই নিয়েছি যে এটা সমদ্বিবাহু। ও, এখানে আরেকটা কথা বলা আছে, এখানে যে সমদ্বিবাহু কথাটা উল্লেখ আছে, সরি, তার মানে আপনি একটা কোণ 50 ডিগ্রি ধরে নেন, আপনার কোনো কোনটা সমান বাকিগুলি নিয়ে আপনার কথা বলার দরকার নেই, ধরে নেন। ধরে নেওয়ার পর 180 থেকে 50 বাদ দেন, 180 থেকে 50 বাদ দেন, তাহলে আমার থাকছে হচ্ছে 130। তাহলে 130কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনার যে দুটো কোণ আসতেছে, যেহেতু সমদ্বিবাহু কোণ, হয়তো একটু খেয়াল করে দেখেন যে 100 আপনার এখানে 2 পুনর সরি, এখানে 6 6 দুগুণে 12 আর 1 10 5 দুগুণে 10,
তার মানে হচ্ছে আমার 65 আসতেছে, তাহলে 2 গুণ 65 এখন 2 গুণ যদি 65 হয় তাহলে স্বাভাবিকভাবেই সেটা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এখন যদি আপনি এখানে কিন্তু তারা একটা গুণ 50 বলছে, কিন্তু বলে নাই যে 2 গুণ 50। তার মানে কি, এই 2 গুণ যদি 50 বলতো তাহলে আমি হয়তো অপরটা অন্যভাবে চিন্তা করতাম। এখানে বলছি একটা গুণ 50, তার মানে আমাকে স্বাভাবিকভাবে অপর দুটো গুণ আমার কি হবে, সমান হবে। এই কারণেই দেখা যাচ্ছে যে এখানে আমার মানটা হবে 65। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু পিছনের দিকে আলোচনায় প্রবেশ করব। ওকে, আমরা এবার খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আসব, সেটি হচ্ছে যে আমাদের সর্বসম ত্রিভুজ ও সদৃশকোণী ত্রিভুজটা মূলত কি। এই আলোচনাটা আমাদের বেশ দরকারি একটি আলোচনা। একটু সবাই দেখেন, সর্বসম ত্রিভুজটা হচ্ছে যে এটা যখন দুটো ত্রিভুজ আমি পাশাপাশি কম্পেয়ার করব, ধরেন এটা 1 নম্বর ত্রিভুজ এবং 2 নম্বর ত্রিভুজ, দুটো ত্রিভুজকে যখন আমি পাশাপাশি কি করব, কম্পেয়ার করব, এবং এই দুটি ত্রিভুজের যদি আকার এবং আকৃতি, দুটো ত্রিভুজের কি আকার এবং আকৃতি যদি আমার কি হয়, সমান হয়, একই হয়, সেম হয়, কথাটা ক্লিয়ার, সেম যদি হয় তাহলে আমাদের সেটি কি হবে, সর্বসম ত্রিভুজ হবে। এখন তার মানে এটা সবচেয়ে সহজ মনে রাখার উপায় হচ্ছে যে শেপ অ্যান্ড সাইজ, শেপ অ্যান্ড সাইজ যদি কি হয়, সেম হয়, কি হয়, অর্থাৎ শেপ সাইজ যদি কি হয়, সেম হয়, একই হয়, তাহলে সেটি হচ্ছে আমাদের সর্বসম ত্রিভুজ। এখন খেয়াল করে দেখেন, এখন শেপ সাইজ মানে কি, ধরেন আমরা যে অনেক সময় ধরেন ডাইসের ভিতরে রেখে যেমন আইসক্রিম তৈরি করি, অথবা আমরা যে কোনো কিছুই যখন হুবহু একটার অবিকল আরেকটা তৈরি করি, তখন ধরেন আপনি যদি আপনার সামনে আপনার হাতে যে কলমটি রয়েছে, ওই কোম্পানির ওই একই আরও যদি 10টা কলম নেন, আপনি দেখবেন যে এই 10টা কলমই কি হুবহু একই টাইপের। তার মানে ওটা প্রত্যেকটা জায়গায় শেপ অ্যান্ড সাইজ সেম। ওকে, ওটা দেখা যায় যে পুরুত্ব থেকে শুরু করে সব কিছুই সেম। এটা হচ্ছে শেপ অ্যান্ড সাইজ মানে সমান হওয়া। একইভাবে আপনি যেখানে বসে আছেন, আপনার মাথার উপর যদি ফ্যান থাকে, আপনি দেখেন যদি সেটি 56 ইঞ্চি থাকে, তাহলে আপনি দেখেন এই 56, ওই কোম্পানির এই 56 ইঞ্চি ফ্যানটি সমস্ত ফ্যানগুলি শেপ অ্যান্ড সাইজ হুবহু এক। এটিকে বলা হয় সর্বসম। কথাটা ক্লিয়ার? তার মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি শেপ অ্যান্ড সাইজ সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুটোকে আমাদের সর্বসম ত্রিভুজ বলে। যেমন সর্বসম ত্রিভুজ হতে হলে তাহলে কি হতে হবে, এই ত্রিভুজটাকে যদি আমি এর উপর নিয়ে রাখি, তাহলে এই নিচের ত্রিভুজটিকে আর দেখা যাবে না, কারণ এই দুটো মিলে একাকার হয়ে যাবে। যেমন আমরা যদি অনেক সময় হাতে যারা চুড়ি পরেন, দেখবেন এই চুড়ি একটা যখন একই সাইজের চুড়ি একটার উপর আরেকটা যদি রাখা হয়, তখন কিন্তু আহ, অনেকগুলি চুড়ি একসাথে রাখলে উপর থেকে তাকালে কিন্তু একটাই মনে হয়। এর কারণটা কি, কারণ হচ্ছে ওটা ওগুলি কি শেপ অ্যান্ড সাইজটা সেম। একইভাবে এটার উপর যদি আমি এটা রাখি তাহলে একটাই মনে হবে, কারণ কি, এটার এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই যে কোণটা এই কোণটা সমান, এই কোণ এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান। অর্থাৎ যখন প্রত্যেকটা বাহু এবং আমার কোণ সমান হয়ে যাচ্ছে, আলটিমেট সেটা কি হয়ে যাচ্ছে, আমার ওটা সর্বসম ত্রিভুজ হয়ে যাচ্ছে। তারপর সর্বসম ত্রিভুজ হওয়ার শর্তটা হচ্ছে দুটি ত্রিভুজের যখন শেপ অ্যান্ড সাইজ কি হবে, সমান সেম হবে, শেপ সাইজ কি হবে, সেম হবে। তো সেটি হচ্ছে আমার মূলত কি, সরি এখানে এস দ্বারা আবার আমার সামনে একটা টেকনিক আছে, এটা আপনি ভুল করতে পারেন। যাই হোক, আপনারা শেপ সাইজ মানে ব্রড আকারেই মাথায় রাখুন যে যখন সেম হবে তখন সেটি হচ্ছে সর্বসম। এখন এই সর্বসম ত্রিভুজ আঁকার জন্য আমাদের কি কি শর্ত মেনটেন করতে হবে, এটি নিয়ে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসতে দেখা যায়, যে কি কি শর্ত আমাদের মেনটেন করতে হবে। আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যে সর্বসময়ের জন্য আমরা এই চিহ্নটাকে ব্যবহার করে থাকি।
এখন এর জন্য আমরা বেশ কয়েকটা শর্ত নিয়ে এখন কথা বলবো, যে কি কি শর্ত মেনটেন করলে এই কাজগুলি অটোমেটিক্যালি ঘটে যাবে। অর্থাৎ এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে, এই তিনটা কোণকে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ সমান হবে। এই কাজটা কি কি ক্ষেত্রে কি কি শর্ত, মিনিমাম শর্ত পালন করলেও সেটি হবে, সেই সংক্রান্ত কয়েকটা শর্ত আমরা দেখি। যেমন এই প্রথম শর্তটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে তিনটা বাহুই যদি সমান হয়, অর্থাৎ তিনটা সাইডই যদি কি হয়, সমান হয়, তাহলে আমার এই ঘটনাটা ঘটবে। অর্থাৎ আপনার তখন আর কোণ মাপতে হবে না। আপনার কি করতে হবে না, আপনার তখন আর কোণটা মাপতে হবে না। আমি আবারও বলছি, কেন মাপতে হবে না? এই কারণেই মাপতে হবে না, কারণ অটোমেটিক্যালি তখন কোণও সমান হবে, বাহুর সমান হবে, সব সমান হবে। যদি আপনার তিনটা বাহু যদি কি হয়, তিনটা বাহু যদি সমান হয়, ওকে, সমান হয়, যদি এটা সমান হয়, তখন অটোমেটিক্যালি কোণগুলিও আমার কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এই টাইপের যদি আমার তিনটা বাহুর যদি শর্তটা আমি মেনটেন করি, তাহলে সেটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি সেটি সর্বসম ত্রিভুজ। ওকে, এবার আমরা যদি পরেরটা দেখি, যে শর্ত 2, আপনারা ওটা এস দিয়ে মনে রাখতে পারেন, এটা একটা টেকনিক। তারপর এতে সাজ দিয়ে মনে রাখতে পারেন, অর্থাৎ এস দিয়ে মনে রাখতে পারেন। অর্থাৎ যদি দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণটা যদি সমান হয়, ধরেন এই একটা বাহু, এই একটা বাহু, এদের মধ্যবর্তী যে কোণটা আছে, অপর ত্রিভুজের ঠিক ওই বাহু দুটির অন্তর্বর্তী কোণ যদি সমান হয়, অর্থাৎ এই বাহু এবং এদের এই কোণ আর এই কোণ যদি সমান হয়, আলটিমেট এটা সর্বসম ত্রিভুজ হবে। সেই ক্ষেত্রে আলটিমেট আপনার ধরেই নিতে পারেন এই কোণ সমান হবে, এই কোণ অটোমেটিকলি সমান হবে, এটা অটোমেটিকলি সমান হবে। তার মানে কি, এরা সর্বসম ত্রিভুজ। ওকে, আপনি একইভাবে যদি দেখা যাচ্ছে যে এটি যদি দেখেন, যে যদি একটা কোণ আর একটা কোণ এবং এদের অন্তর্ভুক্ত বাহুটা যদি সমান হয়, ওকে, এখানে যদি হচ্ছে মানে শর্ত অনুসারে চিত্রটা সঠিক হয় নাই, কারণ এখানে শর্ত অনুসারে দুটো কোণ এবং তাদের অন্তর্ভুক্ত বাহু, যদি সমান হয়, তাহলে সেটি হবে কি, আমার সর্বসম ত্রিভুজ। কথাটা ক্লিয়ার? যদিও আমাদের এরকমও শর্ত একটি রয়েছে, যে দুটি কোণ এবং একটা বাহু যদি সমান হয়। কথাটা ক্লিয়ার? তো আমরা ওদিকে আপাতত যাচ্ছি না, আপাতত এটিকে সামনে রেখে আলোচনায় যাচ্ছি, যে দুটো কোণ এবং তাদের অন্তর্ভুক্ত বাহুটাও যদি কি হয়, এখানে এই কোণ সংলগ্ন বাহু দুটো, এই কোণ সংলগ্ন বাহুটা যদি আমার কি হয়, সমান হয়, তাহলে নিশ্চিতভাবে এরা কি সর্বসম ত্রিভুজ। ওকে, একইভাবে আমরা শর্ত 4-এ যদি দেখি, যে এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যে সমকোণ তো একটা সমকোণ থাকবে, এবং যদি এটার অতিভুজ আর এটার অতিভুজ যদি সমান থাকে, ওকে, এবং এই বাহু বলেন আর এটা বলেন, যে কোনো একটা বাহু যদি সমান হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি, যে এক সমকোণটা সমান হবে, আবার এদের যে কোনো অতিভুজ সহ আর একটা বাহু, ধরেন এই বাহু আর এই বাহু হতে পারে, অথবা এই অতিভুজ আর এই বাহু হতে পারে। যেমন আমরা চিত্রে অতিভুজ এবং এই বাহুটা দেখিয়েছি, এরা যদি সমান হয়, তাহলে আপনি ধরে নেবেন যে এরা সব কি আমাদের সর্বসম ত্রিভুজ। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে শর্তটা আপনাকে মাথায় রাখতে হবে, মনে রাখুন এই জায়গায়, যে তিনটা কোণই যদি সমান হয়, সেটা সর্বসম ত্রিভুজ। দেখুন, আমরা কিন্তু বারবার একটা কথা বলছি, যে সর্বসম হওয়ার পর আমাদের তিনটা কোণ সমান হচ্ছে, এখানেও তিনটা কোণ সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনটা কোণ অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তার মানে অনেকে ভুল করে ফেলতে পারেন, যে তার মানে তিনটা কোণ সমান হলে কি সেটা সর্বসম? না, কারণ হচ্ছে তিনটা কোণ সমান হলে সেটা সর্বসম হবে না। কারণ হচ্ছে, এটি যদি আপনি দেখেন, যে একটা কোণ যদি আপনি একটা ত্রিভুজ আঁকলেন, এই ত্রিভুজটাকে যদি আপনি জুম করে, অর্থাৎ আপনি জুম করে অনেক বড় করে ফেলেন, আমি ধরে নিচ্ছি এখানে ধরেন, সরি,
দেখেন এই যে ত্রিভুজটা আপনারা দেখতে পাচ্ছেন, সরি এখান থেকে একটা বাহু কমে গেছে, ওকে। দেখেন এই যে আমরা, সরি আমরা দুটি ত্রিভুজ আঁকলাম। এই দুটি ত্রিভুজে খেয়াল করে দেখেন যে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ভালো করে খেয়াল করি যে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে, ওকে, এই যে আমি দুটি ত্রিভুজ আঁকলাম, এবার যদি আমি এই ত্রিভুজটাকে বর্ধিত করি, কি করি, আমি যদি বড় করি, ওকে, আমি যদি বড় করি তাহলে কি ঘটবে, সরি আমি বড়টা যা হোক, হয়তো এই জিনিসটা আমি এখানে এই প্রযুক্তিতে আমি হয়তো এই মুহূর্তে সম্ভব করতে পারতেছি না। যাও, আমি মূল আলোচনায় আসি। এখানে আমার পাশে চিত্র আছে, সেগুলি একটু লক্ষ্য করেন। এখানে ধরেন এই ত্রিভুজটাকে যদি আমি ছোটো করতাম, মানে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, একটা সহজ বিষয় আমরা অনেকক্ষণ সময় নিয়ে ফেলতাম, যে এটাকে যদি আমি আরেকটা যেভাবে কপি করেছিলাম, এই কপি করে যদি আমি কি করতাম, এটাকে যদি আরেকটু ছোটো করতাম, তাহলেও কিন্তু আমার এই ত্রিভুজটা কত হতো, 180 ডিগ্রি হতো। এই ত্রিভুজটাও কত, এই তিনটা কোণ আমি যদি ধরি বলে এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে সমবাহু ত্রিভুজ আপনি দেখতে পাচ্ছেন, এটিও 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি, ওকে। তাহলে এই যে ছোটো করার কারণে এটা কিন্তু সাইজটা আমার সমান না, শেপটা সমান। এটা কি আছে, আমার শেপটা এটি আর এটি ঠিক আছে, কিন্তু সাইজটা কিন্তু অসমান, কারণ এটা তুলনায় এটা ছোটো, ওকে। কিন্তু কোণের ক্ষেত্রে দেখুন, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ওকে। তার মানে আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে কোণ সমান হলেই আমাদের কি ওই ত্রিভুজ দুটি সর্বসমান হবে, মানে হতেও পারে নাও পারে। তার মানে কি, এটা হচ্ছে সম্ভাবনা 50-50, হতেও পারে নাও পারে। অর্থাৎ তাহলে এটাকে আমি সর্বসম ত্রিভুজ হিসেবে প্রমাণ করার শক্তিশালী কোনো শর্ত না, অর্থাৎ এটি সঠিক শর্ত না। অর্থাৎ আমরা যদি বলি তিনটা কোণ সমান, তাহলে আমরা এটাকে সর্বসম বলতে পারি না। কথাটা ক্লিয়ার? এখন আমরা আসি আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজটা হচ্ছে, ধরেন এটা মানে চেহারা একই থাকবে। ধরেন আপনারা যারা বনসাই গাছ দেখেছেন, যে একটা বিশাল বড় বট গাছকে ছোট বট গাছ বানিয়ে ফেলছে, তার মানে কি চেহারা কিন্তু একই, বড় বট গাছটাকে ছোট করে ফেলছে। আপনি যদি একটা পাসপোর্ট সাইজের ছবিটাকে আপনি ধরেন একটা স্টেম সাইজের ছবি তৈরি করলেন, এখন দেখেন এটি কিন্তু এমন করবে না, এটা ধরেন পাসপোর্ট সাইজের ছবি আপনার, তাই কিনা, আপনি দেখেন এখানে হাসতেছেন, তাই কিনা। এখন আপনি এটিকে যখন স্টেম সাইজে করবেন, এটা কি এমন হবে যে আপনি এখানে কাঁপতেছেন, অথবা আপনার এখানে কি অনেক বড় একটা দাঁত এটাতে বড় হয়ে যাবে? নিশ্চয় না। যদি এটাকেই সরাসরি পাসপোর্ট থেকে স্টেম সাইজ করেন, এটা কিন্তু ঘটার সম্ভাবনা খুবই কম যে এখানে একটা দাঁত বড় হয়ে গেল, ব্যাপারটা এমন কিছু না কিন্তু। অর্থাৎ দেখা যাচ্ছে এটা কখন সেম হবে, এই ছবিরই এটা স্টেম সাইজ কখন মনে করবেন, হুবহু এই চেহারাটাকেই যখন মানে একদম ছোটো করে যখন ছোটো সাইজের করা হবে, সেখানে শেপটা একই থাকবে, শেপ কি থাকবে, একই থাকবে, কিন্তু সাইজটা আলাদা থাকবে। অর্থাৎ এখানে শেপ এক থাকলেও আমাদের সাইজটা কি হবে না, এক হবে না। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে যেমন এটা সদৃশ বস্তু, আর ত্রিভুজের ক্ষেত্রে যদি এরকম হয়, ধরেন এটা আর এটা যদি তুলনা করি, এটা তুলনায় এটা ছোটো, কিন্তু চেহারা কিন্তু হুবহু এক। আপনি খেয়াল করে দেখেন চেহারাটা হুবহু এক, তার মানে কি এটা হচ্ছে আমার সদৃশকোণী ত্রিভুজ। যেমন এটি আর এটি যদি তুলনা করেন, এটা যদি ঘুরিয়ে দেওয়া যেত তাহলে বুঝতে পারতেন যে এটা এটার চাইতে ছোট, এর মানে এটা আর এটার ভিতরে এটা ছোট, এটা বড়, বাট কিন্তু এগুলি একই, মানে চেহারা একই। আপনি যদি এটাকে ঘুরিয়ে এখানে বসিয়ে দেন, দেখবেন যে এটা হতো সাইজে বড়, কিন্তু সম্পূর্ণ ত্রিভুজটা একই।
তার মানে এই ত্রিভুজ দুটো হচ্ছে আমার সদৃশকোণী ত্রিভুজ। একটু আপনাদের কমেন্ট নেওয়া জরুরি যে আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। দ্রুত একটু কমেন্টে জানান যে আইডিয়াটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, সকলেই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না, আমি আবার একটু বলে নিচ্ছি যে আমাদের এখন গ্রুপের রুটিন অনুসারে আপনারা ক্লাস করুন, আর আমরা আগামী ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমাদের পরিমিতি সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আমরা কথা বলবো। তো কেউ মিস করবেন না, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।